হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল এক্সপিরিয়েন্স অফিসিয়াল। তো আমরা আমাদের চ্যানেলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে এএলপির নতুন ফর্মটা বেরিয়েছে 2026-এ, আর এএলপির যে CBT-2 তারও যে এক্সাম আসছে, তাতে সায়েন্স কিন্তু একটা ভাইটাল চ্যাপ্টার। এবার সায়েন্সের মধ্যে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। তার মধ্যে কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট। আর ফিজিক্সে মোটামুটি 20-র মধ্যে 50%, মোটামুটি 10টা মতো কোশ্চেন আসবে ফিজিক্স থেকে। তো আমরা আজকে শুরু করছি ফিজিক্সের প্রথম চ্যাপ্টার। আর এবার থেকে কিন্তু রেগুলার বেসিসে আমাদের ক্লাসগুলো আসবে, তোমরা কেউ মিস করো না। আর এছাড়াও এএলপি ছাড়া যারা টেকনিশিয়ানের পরীক্ষাগুলো দিতে যাচ্ছ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে টেকনিশিয়ানের CBT-1-এরও পরীক্ষা হওয়ার আছে, তো সেখানেও কিন্তু জেনারেল সায়েন্স রয়েছে। তো জেনারেল সায়েন্সের যে সবার প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা তো হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন। তো সবার প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ইউনিটস অ্যান্ড ডাইমেনশন এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটার থেকে মোটামুটি প্রশ্ন আসে, একটা দুটো করে কিন্তু প্রশ্ন আসে। আমি যখন একটু পরে এই যে আমরা পড়াচ্ছি, এখানে কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কভার করব এবং সেই চ্যাপ্টারের সাথে সাথে সেই চ্যাপ্টার থেকে প্রিভিয়াসলি যে সমস্ত RRBর MCQsগুলো এসেছিল বা যে প্রশ্নগুলো এসেছিল, সেগুলো কিন্তু আমরা এখনই এখানে পুরোপুরিভাবে সলভ করে নেব। তো যাই হোক, এবার আমরা শুরু করছি আমাদের প্রথম, যেটা ইউনিটস অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টার। তো সবার প্রথমে আমরা এই চ্যাপ্টারে যেটা দেখব সেটা হচ্ছে কোয়ান্টিটি বা রাশি। রাশি বা কোয়ান্টিটি। তো রাশি বা কোয়ান্টিটি কি? আমরা আমাদের আশপাশে যা কিছু দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকমের রাশি। তো এই রাশিগুলোকে আমরা কিভাবে ভাগ করি? তো রাশিগুলোর সবার প্রথমে আমরা যেটা আসছি সেটা হচ্ছে ভৌত রাশি, অর্থাৎ আমরা যে রাশিগুলোকে আমাদের চোখের সামনে দেখতে পাই, যেগুলোকে আমরা মেজার করতে পারি বা যেগুলোকে আমরা তার একটা ভ্যালু বের করতে পারি, সেগুলি হচ্ছে আমাদের ভৌত রাশি। আমি যেমন একটা এক্সাম্পল দিই, যেমন আমি তোমাদেরকে এখানে পড়ানোর আগে আমি যখন আসলাম, অফিস থেকে আসলাম, এসে যখন আমি এখানে আসলাম, তখন আমি একটু টায়ার্ড হয়ে গেছি। তারপরে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পর আমি তোমাদের ক্লাস নেওয়া শুরু করলাম। তো আমি যে টায়ার্ড হয়েছিলাম, কতটা টায়ার্ড হয়েছিলাম সেটা কি আমি মেজার করতে পারবো? সেটা কিন্তু আমরা মেজার করতে পারবো না। তাহলে এটা কিন্তু কোনো রাশি নয়। বা আমি অফিস থেকে আসবার পর আমার খিদে পেয়ে গেছিল, তো যে খিদেটা পেয়ে গেছিল, তোমাদেরকেও যে খিদেটা পায়, সেটা কি তোমরা বলতে পারো যে আমাকে এতটা পরিমাণ খিদে পেয়ে গেছিল? তুমি খুব বেশি হলে বাড়িতে এসে কি বলো, মা বা বোনের কাছে বা বাড়িতে সবার কাছে কি বলো? যে আমাকে খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তুমি কি বলো যে আমাকে 5 মিটার খেতে দাও বা আমাকে 5 কেজি খেতে দাও? এরকম কি কোনো কিছু কথা আছে? তো এরকম তো কোনো কিছু আমরা বলি না, আমাদেরকে খিদে পেয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের কোনো ভৌত রাশি নয়। কিন্তু আমি তো বলতে পারি এটা, যে আমার অফিসটা ছিল এখানে, এখান থেকে আমার বাড়ি এখানে, তো এই যে বাড়িটা, এই বাড়িতে আসবার জন্য আমাকে 5 কিলোমিটার রাস্তা, 5 কিলোমিটার ট্রাভেল করতে হয়েছে। এটা কিন্তু আমরা কি করছি, মেজার করতে পারছি যে আমার বাড়ি থেকে আমার অফিসের ডিস্টেন্স 5 কিলোমিটার, আমি রাফলি নিয়ে নিলাম। তো এই যে 5 কিলোমিটারটা, এটাকে কিন্তু আমরা কি করতে পারছি, মেজার করতে পারছি। তাহলে এগুলো হচ্ছে ভৌত রাশি। বা আমি অফিস থেকে আসবার পর আমার তেষ্টা পেয়েছিল, আমি কি করলাম, 500 ml, 500 ml, যেটাকে বলতে পারি হাফ লিটার জল খেয়েছি, সেটাকেও কিন্তু আমরা মেজার করতে পারছি। তাহলে এই সমস্ত জিনিসগুলো, এগুলোই কিন্তু আমাদের ভৌত রাশি। তাহলে ভৌত রাশি বলতে আমরা কি বুঝি? যে সমস্ত রাশিগুলো যেগুলোকে আমরা মেজার করতে পারি, সেগুলো হচ্ছে আমাদের রাশি। আর যেগুলো আমরা মেজার করতে পারি না, যেমন কি আমি এখন তোমাদেরকে ক্লাস নিচ্ছি, আমি খুব খুশি আছি, তো সেটাকে আমরা ভৌত রাশি বলবো না। কেন? কারণ কতটা খুশি আছি, কি আছে, সেটা কিন্তু আমি বলে বোঝাতে পারছি না, বা সেটাকে আমরা কোনোভাবে ডিরাইভ করতে পারবো না, বা সেটা নিয়ে আমরা কোনোভাবে তার মেজারমেন্ট লিখতে পারবো না। তো সেগুলো কিন্তু ভৌত রাশি না। তো এরপর আমরা যদি দেখি, এই যে রাশির আমি লিখলাম ভৌত রাশি, ভৌত রাশি। এই যে ভৌত রাশি, এই ভৌত রাশিকে আমরা কত রকম ভাবে ভাগ করতে পারি? ভৌত রাশিকে কত রকম ভাবে আমরা ভাগ করতে পারি? কিছু আছে আমাদের মূল রাশি, কিছু আছে কি আমাদের মূল রাশি। মূল রাশিগুলো কি কি? এমন কিছু রাশি, যে রাশিগুলো আমরা সরাসরি পরিমাপ করতে পারি। যেমন এই যে আমি বললাম যে আমি 5 কিলোমিটার ট্রাভেল করে এলাম,
অফিস থেকে বাড়িতে। তাহলে এটা হচ্ছে একটা মূল রাশি। এই যে 5 কিলোমিটার এখান থেকে আমি যে আসলাম, এই যে দূরত্বটা আমি অতিক্রম করলাম, এটা একটা মূল রাশি। কিন্তু আমরা যদি বলি যে আমার অফিস থেকে বাড়ি যে আসলাম, আমার বাড়িটা 1000 স্কোয়ার ফিটের, আমার বাড়িটা 1000 স্কোয়ার ফিটের বাড়ি, এটা কি আমাদের মূল রাশির মধ্যে পড়ে? আমরা দেখছি, যেমন আমি এটাকে বলছি স্কোয়ার ফিট, মানে কি বর্গ একক, বর্গ একক, ঠিক আছে। বর্গ একক মানে কি, মানে আমরা বলছি, মনে করলাম স্কোয়ার ফুট, তাহলে ফুট গুণিতক ফুট, অর্থাৎ দুবার ফুট গুণ হচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু দুটো মূল একক আছে, দুটো মূল একক আছে। তাহলে দুটো মূল একক যখন থাকবে তখন কিন্তু আমরা বলবো যে এখানে এটা কিন্তু মূল রাশি নয়, ঠিক আছে। তাহলে দুটো রাশি এখানে রয়েছে, এটা একটা মূল রাশি, এটা একটা মূল রাশি, যে জন্য এটা কিন্তু একটা মূল রাশি নয়। তো মূল রাশি মোট কতগুলো আছে আমাদের এখানে? আমরা দেখতে পাই আমাদের এখানে মোট 7টা মূল রাশি আছে। আমাদের এখানে মোট 7টা মূল রাশি আছে। এই 7টা ছাড়া আমাদের এই পৃথিবীতে যা কিছু আছে সেগুলো কিন্তু মূল রাশি নয়। তাহলে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি ডিরাইভড কোয়ান্টিটি। ডিরাইভড কোয়ান্টিটি মানে কি? লব্ধ একক। সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি লব্ধ রাশি। এগুলোকে আমরা কি বলছি? লব্ধ রাশি। এগুলোকে আমরা কি বলছি? লব্ধ রাশি। অর্থাৎ মূল রাশি থেকে যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে সব লব্ধ রাশি। তাহলে মূল রাশিগুলো কি কি সবার প্রথমে আমরা দেখে নিই। এই যে মূল রাশিগুলো আমি লিখছি এখানে দেখো, এই মূল রাশির আরো একটা ভালো নাম আছে। যেমন আমাদের সবার বাড়িতে একটা নাম থাকে, আর স্কুলে একটা নাম থাকে, কলেজে একটা নাম থাকে। যেমন বাড়িতে হয়তো বাবা মা বাবু বলে ডাকে, কিন্তু আমরা যখন অফিসে কাজের জায়গায় যাই বা আমরা যখন আমাদের কলেজে যাই সেখানে কিন্তু আমাদেরকে কেউ বাবু বলে ডাকে না, সেখানে আমার নাম অসিত। তো সেই হিসাবেই আমাদের যে মূল রাশি আছে এটার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে মৌলিক রাশি, ঠিক আছে। সেটার আরেকটা নাম কি? মৌলিক রাশি। এই মৌলিক রাশিগুলো 7টা কি কি বললাম? সবার প্রথমে 1 নম্বরে আসছে দৈর্ঘ্য। সবার প্রথমে কি আসছে? দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আসছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা কি মূল রাশি কেন? এই যে আমি অফিস থেকে বাড়ি পর্যন্ত আসলাম, এই যে দূরত্বটা অতিক্রম করলাম, এখানে শুধু একটাই রাশি আছে দূরত্ব, আর এটাকে আমরা মেজারও করতে পারছি। তার মানে এটা একটা ভৌত রাশি এবং এটা নিজে মূল রাশি। তাহলে দৈর্ঘ্য একটা হয়ে গেল। তারপর আমরা কি বলছি? যেমন তোমরা বাজারে গেলে, বাজারে গিয়ে কি করলে? 1 কেজি আলু নিলে, 1 কেজি আলু কিনলে। তাহলে আমি কি বলছি? 1 কিলোগ্রাম বা 1 কেজি, 1 কেজি আলু নিচ্ছি। তাহলে সেই 1 কেজি আলু অর্থাৎ এটা একটা ভরকে প্রকাশ করছে, ঠিক আছে। যে আমরা কোনো একটা কোয়ান্টিটিকে আমরা নিচ্ছি, তাহলে সেই কোয়ান্টিটি বা ভর যেটা রয়েছে সেটাও কিন্তু আমাদের একটা মৌলিক রাশি। সেটা ছাড়া কি রয়েছে? 3 নম্বরে আমরা কি লিখতে পারি? সময়। সময় অর্থাৎ আমি এখান থেকে এখান পর্যন্ত আসবার জন্য আমি যদি গাড়ি নিয়ে আসি, আমি মনে করলাম আমার 20 মিনিট সময় লেগেছে, 20 মিনিট সময় লাগলো। তাহলে 20 মিনিট, ঠিক আছে। 20 মিনিট এটাকে আমরা যদি প্রকাশ করি, সেকেন্ডে প্রকাশ করে নিই, 1 মিনিট হচ্ছে তোমার 60 সেকেন্ড, তাহলে 6 দুগুণে 12, ঠিক আছে। 1200 সেকেন্ড। কত হচ্ছে? 1200 সেকেন্ড। তাহলে এই যে সেকেন্ড, এখানটাতেও এটাও একটা মূল রাশি, কেননা এটার মধ্যে এটাকে আমরা ডাইরেক্টলি সেকেন্ড, এটাকে আমরা পাচ্ছি, সময় পাচ্ছি। তাহলে এটাও আমাদের মূল রাশি, একটা ভৌত রাশি এবং মূল রাশি। এটাকে কোনো কিছু দিয়ে ডিরাইভ করতে হচ্ছে না বা বের করতে হচ্ছে না। তাহলে হচ্ছে সময়। সময়টা হচ্ছে আমাদের একটা মূল রাশি। তাছাড়া কি আছে? তাপমাত্রা। তাপমাত্রা, তাপমাত্রাকে কিভাবে আমরা ডিসাইড করব? মনে করো তোমার কোনো কারণে তোমার গরম লাগছিল খুব বেশি, তুমি বেশ কিছু আইসক্রিম খেয়ে নিয়েছো বা অনেক কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছো, দই খেয়ে নিয়েছো, তোমার একটু ঠান্ডা লেগে গেছে, সেটার কারণে তোমার শরীরের তাপমাত্রাটা বাড়ছে, অর্থাৎ তোমার জ্বর হয়ে গেছে। তখন তুমি
থার্মোমিটার দিয়ে দেখলে হ্যাঁ তোমার জ্বর হয়েছে, অর্থাৎ এটাকেও আমরা মেজার করতে পারছি, কোনো একটা যন্ত্রের সাহায্যে আমরা থার্মোমিটারের সাহায্যে এটাকে মেজার করতে পারছি। তাহলে এই তাপমাত্রা এটাও হচ্ছে আমাদের একটা মূল একক। এইগুলো ছাড়াও আরো আছে। আমি যদি 5 নম্বরে লিখি, আমরা কি লিখবো? তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তড়িৎ প্রবাহ। এই যে আমার এখানে লাইটটা জ্বলছে, বা আমার এখানে আমি যে লিখছি, এখানে আরো অনেক লাইট রয়েছে, বা আমার ল্যাপটপও রয়েছে আশপাশে। তো এগুলোর তো কারেন্ট ছাড়া তো অচল, কারেন্ট না দিলে এগুলো চলবে না। তো এই কারেন্ট যেটা বা তড়িৎ প্রবাহ, এটাও কিন্তু একটা মূল একক। এটার জন্য আলাদা করে অন্য কোনো রকমের কোনো কিছু ডিরাইভ করতে হয় না। 6 নম্বরে আসছে, এই যে লাইটটা জ্বলছে, এই লাইটটা কতটা ইন্টেন্সিটি নিয়ে লাইট দিচ্ছে। আমার যে লাইট গুলো রয়েছে, তো সেটাকে আমরা বলি লিউমিনাস ইন্টেন্সিটি, বা বাংলাতে বলি দীপন তীব্রতা বা দীপন প্রাবল্য। দীপন তীব্রতা বা প্রাবল্য। তাহলে দীপন তীব্রতা বা দীপন প্রাবল্য, এটাকেও আমরা মেজার করতে পারি। এছাড়া আমাদের আরো কি রয়েছে? আরো একটা জিনিস রয়েছে, এটা 7 নম্বর। 7 নম্বরে আমরা কি দেখতে পাবো? মনে করলাম আমরা যখন একটা খুবই ছোট্ট বস্তুকে নিলাম, খুবই ছোট্ট বস্তু, মনে করো তোমার যে জ্বরটা হলো, তারপর ডাক্তারবাবু কি করলেন? একটা প্রেসক্রিপশন লিখলেন, সেখানে বলে দিল যে তোমার ব্লাডটা টেস্ট করতে হবে। তোমার ব্লাড টেস্ট করবার জন্য কি হলো? তোমার ব্লাডটাকে নিয়ে ল্যাবে নিয়ে যাওয়া হলো, এবং নিয়ে গিয়ে সেটাকে কি করছি? আমরা চেক করছি যে তোমার শরীরে কোনো ভাইরাস বা কোনো কিছু আছে কিনা। তো ভাইরাসগুলো তো অতি ছোট ছোট হয়, বা কোনো আউটার এলিমেন্ট কোনো কিছু তোমার রক্তের মধ্যে মিশে আছে কিনা, সেটা জানবার জন্য কি করি? আমরা মাইক্রোস্কোপের নিচে গিয়ে দেখছি এখানে যে এর মধ্যে ছোট ছোট কোনো কিছু পার্টিকেলস রয়েছে। তো সেই যে ছোট ছোট পার্টিকেলস গুলো, সেগুলোর ভর আমরা যখন কোনো কিছু ভাবে নেব বা কোনো পদার্থের পরিমাপ করব, সেটাও কিন্তু আমাদের আসছে মূল রাশির মধ্যে। পদার্থের পরিমাপ। ঠিক আছে, তো এই পদার্থের পরিমাপ, এই যে 7টা আমরা দেখতে পাচ্ছি, এই 7টা ছাড়া এই পৃথিবীতে যতগুলো রাশি আমরা দেখতে পাবো, সেই সমস্ত রাশি কিন্তু আমাদের ডিরাইভ কোয়ান্টিটি বা আমাদের লব্ধ রাশি। ঠিক আছে, এবার সবার প্রথমে আমি বোর্ডটা একটু ক্লিন করে নিই। আচ্ছা, এরপর আমরা দেখব যে সমস্ত রাশিগুলো, সেগুলো হচ্ছে লব্ধ রাশি। লব্ধ রাশি নিয়ে এবার আমরা কথা বলবো। তাহলে লব্ধ রাশিগুলো কি কি? লব্ধ রাশি এমনই সমস্ত রাশি যেগুলোকে ওই যে 7টা আমরা মূল রাশি লিখেছিলাম, ওই 7টা মূল রাশি থেকে আমরা বের করতে পারবো। সেই সবগুলো হচ্ছে আমাদের লব্ধ রাশি। কিভাবে? আমরা দেখে নিই। সবার প্রথমে আমি মনে করলাম, আবার সেই এক্সাম্পলেই যাচ্ছি, মনে করলাম আমি অফিস গেছিলাম, অফিস থেকে আমি আসলাম আমার বাড়িতে। ঠিক আছে, অফিস থেকে আমি আসলাম আমার বাড়িতে। এবার আমার কি হচ্ছে? আমি 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছি। আমার সময় কত লেগেছে? 2 ঘন্টা। ঠিক আছে, খুবই ইজি আমি এক্সাম্পল নিচ্ছি। তো 100 কিলোমিটার আসতে আমার সময় লেগেছে 2 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় আমি কতটা পথ অতিক্রম করলাম? 1 ঘন্টায় আমি অতিক্রম করলাম 100 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আমরা দেখো, এই যে আমরা গতিবেগটা পেলাম, এটা কি পেলাম? এটা গতিবেগ। ওই গাড়িটা কত গতিবেগে চলছিল। যদি আমরা এই গতিবেগ, এই বেগ চ্যাপ্টার গুলো বা আরো যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে আমরা পরবর্তীকালে আবার পড়বো, তখন তোমাদের জিনিসগুলো আরো অনেক বেশি ক্লিয়ার হবে। এখন আমি শুধুমাত্র বোঝানোর মতো করে বোঝাচ্ছি, সিম্পল এক্সাম্পল গুলো নিয়ে। তো যাই হোক, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দুটো আমরা রাশি দেখতে পাচ্ছি, একটা দূরত্ব আর একটা সময়। তবেই কিন্তু আমরা এই গতিবেগটা পাচ্ছি। অর্থাৎ এখানে কিন্তু একটা দূরত্ব আছে অর্থাৎ কিলোমিটার, আর দ্বিতীয়টা আছে সময়। এই দুটো রাশি নিয়ে
যখন কোনো একটা রাশি তৈরি হয় তখন সেটাকে আমরা বলছি লব্ধ রাশি। ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলছি? লব্ধ রাশি বলছি। যেমন আমরা যদি বলি, এই যে আমি একটু আগেও বলেছিলাম আমার বাড়িটা 1000 স্কোয়ার ফিটের, তো সেক্ষেত্রেও এরিয়া যেটা হচ্ছে, এরিয়া, এই এরিয়াটা কি হচ্ছে? তাহলে একটা দূরত্ব গুণিত দূরত্ব, দুটো দূরত্ব থাকছে। কেন? এটা ফিট গুণিত ফিট। ঠিক আছে, তাহলে ফিট আর ফিট দুটো দূরত্ব আমরা একসঙ্গে পাচ্ছি, সেটা দিয়ে আমরা এরিয়াটাকে ডিরাইভ করছি। তো সেটাও হচ্ছে আমাদের একটা লব্ধ রাশি। এছাড়াও কি প্রেসার, প্রেসার বা চাপ, চাপ বা প্রেসার, এটাও হচ্ছে একটা আমাদের লব্ধ রাশি। এটা ছাড়াও আরো আমরা কি কি পাবো? অ্যাক্সিলারেশন। মনে করলাম কোনো একটা বস্তু এখানে চলছিল 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, সে এখান থেকে কি করলো? তার স্পিড বাড়াতে শুরু করলো। যখন এখানে এসে পৌঁছালো তখন হলো তার 50 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ তার কিন্তু গতিবেগটা ক্রমশ বাড়ছে সময়ের সাথে সাথে। তো এটা অ্যাক্সিলারেশন বা ত্বরণ, এটাও কিন্তু আমাদের একটা লব্ধ রাশি। কারণ দেখো এখানেও কিন্তু অনেকগুলো করে রাশি ইউজ হচ্ছে। তো লব্ধ রাশিটা বুঝতে আশা করি কারোর কোনো সমস্যা হলো না। এবার আমরা আসি পরের টপিকে। এরপর আবার আমরা আসছি পরের টপিকে। পরের টপিকটা হচ্ছে আরো রাশিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। যেমন একটা হচ্ছে স্কেলার রাশি, একটাকে আমরা কি বলছি? স্কেলার রাশি, স্কেলার রাশি। আরেকটা কি হচ্ছে? ভেক্টর রাশি, আরেকটা কি? ভেক্টর রাশি। এই দুটোর মধ্যে পার্থক্য কি? স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য কি? স্কেলার রাশি আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। আর সবার প্রথমে কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন, নিজেদের ব্রেনটাকে খালি করা। অর্থাৎ আমরা জানি এই জিনিসটা ভুলে যেতে হবে। সেই 2020 একটা সিনেমা ছিল 2020, যখন পৃথিবীটা ধ্বংস হচ্ছিল, অর্থাৎ যখন ওই তিব্বতের কাছাকাছি কোনো একটা জায়গায় জলের স্রোতটা আসছিল, তখন একজন লামা ছিল, সে তার শিষ্যকে বোঝাতে পারছিল না, যখন সে কি করছিল, চায়ের এক কাপটার মধ্যে পেটলি থেকে চা ঢেলেই যাচ্ছিল, উপচে পড়ছিল, তখন ওর শিষ্যটা ওকে বলছিল এটা কি করছো, ভরে গেছে। তখন দলাই লামা, দলাই লামা নয়, তখন ওই যে লামা যিনি ছিলেন তিনি কি বলছিলেন, যে যিনি বুদ্ধিস্ট ছিলেন উনি বলছিলেন যে আগে তুমি নিজের ভেতরটাকে খালি করো, যদি ভেতরটাকে ভর্তি করতে হয় তাহলে আগের যা কিছু আছে তোমার মনের মধ্যে সেগুলোকে বের করে দাও। তো এই স্কেলার রাশি, ভেক্টর রাশি, এগুলোর ব্যাপারেও আমি একটাই কথা বলবো, এগুলো হয়তো শুনতে খুবই ছোট লাগবে যে ছোটবেলায় এগুলো পড়েছিলাম, কিন্তু আমি বলবো এখন আবার একটু নতুন করে সবকিছু আমাদের ভাবার সময় হয়ে এসছে। কেননা এগুলো পরবর্তীকালে যখন আমি আবার ডিপে একটু ঢুকবো ফিজিক্সের, তখন কিন্তু এগুলো খুব বেশি কাজে দেবে। তো স্কিপ না করে একটু দেখতে থাকো। তো যাই হোক, এই যে স্কেলার রাশি, আমরা মনে করলাম যে আমাদের কাছে একটা 5 কেজি একটা কি আছে, চাল, একটা 5 কেজি চালের বস্তা আছে। ঠিক আছে, এবার ওই 5 কেজি চালের বস্তাটা আমাকে নিয়ে আসতে বলেছে মা। ঠিক আছে, তো আমাকে মা বলেছে 5 কেজি চালের বস্তাটা ওখানে আছে, ওখান থেকে নিয়ে আয়। তো আমি নিয়ে এসে রেখে দিলাম। এই যে 5 কেজি যে চালটা নিয়ে আসলাম, ঠিক আছে, তো আমি যদি শুধু চালের কথা বলি, এই চাল কি কোনো কিছু দিক নির্দেশ করছে যে হ্যাঁ আমার চালটা পূর্ব দিকে আছে, এই চালটা পশ্চিম দিকে আছে? মা কি বলেছে সেটা পরের কথা, কিন্তু আমি যদি শুধু চালের দিকটা খেয়াল করি, ঠিক আছে, তো সে কিন্তু কোনো কিছু দিক নির্দেশ করছে না। আবার যদি আমি বলি যে আমার অফিস থেকে বাড়ি আসতে 2 ঘন্টা সময় লেগেছে, 2 ঘন্টা, সেটা এই যে 2 ঘন্টা বা 2 আওয়ার্স, সরি 2 আওয়ার্স, এই যে 2 ঘন্টা, এটা কোন দিকে কোনো কিছুকে বলছে যে হ্যাঁ পূর্ব দিকে 2 ঘন্টা নাকি পশ্চিম দিকে 2 ঘন্টা? কোনো কিছুই বলেনি। আমার 2 ঘন্টা সময় লেগেছে, আমি পড়ছিলাম, আমি তোমাদেরকে পড়াচ্ছি, লাস্ট 10 মিনিট ধরে তোমাদেরকে পড়াচ্ছি। এই 10 মিনিট কোন দিকে, কোনো দিকে কি কিছু ডিরাইভ করছে, কোনো দিকে নির্দেশনা দিচ্ছে? তো যদি কোনো দিকে কিছু নির্দেশনা না দেয়, তখন কিন্তু সেগুলো সব হয়ে যাচ্ছে আমাদের স্কেলার রাশি, সেগুলো আমাদের কি হয়ে যাচ্ছে, স্কেলার রাশি। কিন্তু যখন কোনো কিছু আমাদেরকে ডিনোট করবে
যে আমাদের এই জিনিসটা এদিক থেকে এদিকেই যাচ্ছে, ঠিক আছে। মনে করো আমি মাথায় একটা চালের বস্তা নিয়ে আছি, ঠিক আছে। তো চালের বস্তাটা কি করছে, আমাকে, আমি জাস্ট নিয়ে আছি, সেক্ষেত্রে যতক্ষণ আমি এমনি নিয়ে দাঁড়িয়ে আছি ততক্ষণ কিন্তু তার কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি আমি ওই চালের বস্তাটাকে কি করলাম, পূর্ব দিকে 10 কিলোমিটার ছুঁড়ে দিলাম, পূর্ব দিকে 10 কিলোমিটার ছুঁড়ে দিলাম, আমি একটা ডাইরেকশন দিয়ে দিচ্ছি। যেমন আমি কি করছি, একটা বস্তু নিচ্ছি, এই বস্তুর ওপর 5 নিউটন 5 নিউটন বল প্রয়োগ করছি, কিন্তু এই 5 নিউটন যে বলটা প্রয়োগ করছি সেই বলটার একটা ডাইরেকশন আছে, সেটা আমি এই দিকে অ্যাপ্লাই করছি। কেননা আমি যদি ডাইরেকশন না বলে দিই এই বস্তুটা কি হবে সেটা কিন্তু আমরা জানতে পারবো না। যখন আমরা ফোর্থ চ্যাপ্টার করবো তখন কিন্তু এটা খুব ভাইটাল ইম্পর্টেন্ট। যারা তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার কাছে পড়েছো তারা হয়তো জানো, তারপরেও আমি বলছি যে এই যে 5 নিউটন বস্তুর উপর বল প্রয়োগ করলাম, এটা বলে দিচ্ছে যেটা এই দিকে আসছে, ঠিক আছে। তার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, সে ডিসপ্লেসমেন্ট যেদিকেই হোক, এদিকে হোক বা এদিকে হোক বা এদিকে হোক, ডিসপ্লেসমেন্টের একটা দিক, এটা যখন আমি ফোর্সটা প্রয়োগ করছি, ফোর্সটা কোন দিকে প্রয়োগ করছি সেটার উপর ডিপেন্ড করে আমরা যদি দেখি যে কোনো কিছুর দিক নির্দেশনা আছে, তাহলে কিন্তু সেগুলো হবে সব ভেক্টর রাশি। সেগুলো সব কি হবে, ভেক্টর রাশি। অর্থাৎ স্কেলার রাশির, তোমরা বলবে এগুলো সিম্পল সিম্পল জিনিস, এখান থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে। আরআরবি, এএলপি থেকে শুরু করে গ্রুপ ডি, টেকনিশিয়ান, সমস্ত পরীক্ষাতেই কিন্তু এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে স্কেলার এবং ভেক্টর থেকে। আর বিশেষ করে ফোর্স থেকে কোশ্চেন আসে। তো যাই হোক, ফোর্সের যখন আমরা পড়বো তখন কিন্তু এই ভেক্টর রাশি আমাদের জানার খুব বেশি দরকার। তো এই যে ভেক্টর রাশি, এই ভেক্টর রাশির কি আছে, সবকিছুই একই, শুধুমাত্র দিক নির্দেশনা থাকতে হবে। দিক নির্দেশনা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ভেক্টর রাশি বলতে পারবো না, ঠিক আছে। আবার বোর্ডটা একটু পরিষ্কার করে নিই। তো বোর্ডটা আমরা পরিষ্কার করে নিলাম, এরপর আমরা আবার পড়বো একক। এরপর আমরা কি পড়বো, একক। এতক্ষণ আমরা রাশি পড়লাম, রাশি মোটামুটি আমাদের বুঝতে আর কোনো সমস্যা নেই। এরপর আমরা পড়বো একক। কি পড়বো, একক, ঠিক আছে, বা ইউনিটস, ঠিক আছে। এই ইউনিটস বা একক এটা আমরা পড়ব। এবার এই এককে, একক বলতে আমি সবার প্রথমে কি বোঝায় আমি সেটা বলছি। মনে করো তোমার কাছে একটা সংখ্যা আছে, কোনো একটা সংখ্যা 21543। এবার যদি আমি বলি এই সংখ্যার এককের স্থানীয় মান কত বা এককটা কোনটা, তো একক হচ্ছে, আমরা কি করব, একক দশক লিখব, একক, দশক, শতক, হাজার, অযুত, ঠিক আছে। তার মানে এটা 21543, ঠিক আছে। এবার একক মানে কোনটা, শেষের যে ডিজিটটা, শেষের যে ডিজিটটা এটাই কিন্তু এর এককের সংখ্যা। এবার আমি যদি বলি 3 কিলোগ্রাম, এর এককের সংখ্যা কত, আরে বাবা শেষে যেটা রয়েছে সেটাই একক, অর্থাৎ এই যে কিলোগ্রাম এটা কি, এটা এর একক। এই যে বস্তুটা যেটা রয়েছে সেটা কি 3 কেজি না 3 লিটার নাকি 3 কিলোমিটার, এই আমরা সেটা বুঝবো কি করে, এই এককটা দেখে। অর্থাৎ কোনো কিছুর, কোনো ইউনিটের, কোনো একটা রাশির শেষে যদি এই একক না দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো না, ঠিক আছে। যেমন আমরা ইংলিশে পড়েছিলাম আই ইট রাইস, আমি ভাত খাই, এই ওয়ার্ডটাতে যতক্ষণ না পর্যন্ত ইটটা আসছে বা ততক্ষণ কিন্তু আমরা কথাটা সম্পূর্ণ করতে পারছিলাম না। যেমন আমরা বলতে পারছিলাম, আমি যদি বলি আমি ভাত, তো সেক্ষেত্রে কি আমি ভাতটা কি, আমি ভাত খাই না আমি ভাত খেলি না আমি ভাত নিয়ে ঘুমোই, তো যতক্ষণ না ভার্ব আসছে ততক্ষণ আমরা বুঝতে পারছিলাম না। ঠিক সেরকম এখানে যতক্ষণ পর্যন্ত একক না দেওয়া থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো কিছু করতে পারছিলাম না। এবার আমি আসি তোমাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। আমি রিসেন্টলি
ইন্ডিয়া থেকে আউট অফ ইন্ডিয়াতে কোথাও একটা ট্রাভেল করছিলাম। তো আমি মনে করলাম এটা বর্ডার, ঠিক আছে, এদিকে আমি আছি ইন্ডিয়াতে বা ভারতবর্ষে। এবার আমার কাছে যে টাকা ছিল সেগুলো সব রুপিসে ছিল, ইন্ডিয়ান মানি, ইন্ডিয়ান রুপিস। এবার আমি যখনই বর্ডার ক্রস করছি তখন কিন্তু আমার এই টাকাটা ওই দেশে আর চলছে না। এবার সেটা আমাদের যেখানে যাব সে দেশের কারেন্সিতে আমাকে কনভার্ট করিয়ে নিতে হয়। মনে করলাম আমি নেপাল যাচ্ছি, তো ওখানে নেপালিজ রুপি, বা যদি আমি ভুটান যাচ্ছি ওখানে নেগুল ট্রাম ইউজ হচ্ছে, আবার যদি ইউএসএ তে যাই ওখানে ইউএস ডলার চলছে, ঠিক আছে। রাশিয়াতে গেলাম, ওদের দেশের কারেন্সি আমাদেরকে ইউজ করতে হচ্ছে রুবেল, ঠিক আছে। এবার আমরা যখন অন্য কান্ট্রিতে ভিজিট করি তখন আমাদেরকে কি করতে হয়, আমাদের কারেন্সিটাকে ট্রান্সফার করতে হয় ওদের কারেন্সিতে। এবার সেখানে যেটা আমাদের এক্সচেঞ্জ রেট চলে, যদি আমার কাছে 100 টাকা থাকে, সেটা যখন আমি নেপালিস কারেন্সিতে যাব তখন হয়তো 160-র আশপাশে কিছু ওদের পয়সা আমাকে কারেন্সি দেবে। আবার যদি আমি ইউএসএ তে যাই তো ও আমাকে 100-র বদলে কত 94-95 টাকা কিছু একটা দেবে এখনকার রেটে। আর যদি রাশিয়াতে যাই, মোটামুটি ইন্ডিয়া রাশিয়ার কারেন্সি মোটামুটি প্রায় সেম, কাছাকাছি। তো যাই হোক, সেইভাবে আমাদেরকে ট্রান্সফার করে দেবে। এবার এটা তো গেল টাকার ব্যাপার, কিন্তু আমি বলছি আমাদের এই পৃথিবীতে একটা সময় এই যে এককগুলোকে 3টে ভাগে ভাগ করা হতো। একটা ছিল সিজিএস, আরেকটা ছিল এফপিএস, আরেকটা ছিল এমকেএস সিস্টেম। এবার বলবে এগুলো আবার কি সিস্টেম? অর্থাৎ আমাদের যে মূল 3টে রাশি আছে না, দৈর্ঘ্য, ভর আর সময়, এই 3টেকে 3 ভাবে ডিফাইন করা হয়। সি অর্থাৎ সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, আর এটা মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, ফুট, পাউন্ড, সেকেন্ড, ঠিক আছে। এই 3 ভাবে ডিফাইন করছি, যদি বুঝতে অসুবিধা আমি আবার বুঝিয়ে বলছি। তো মনে করলাম আমরা আমাদের দেশ থেকে কোনো একটা শিপমেন্ট পাঠাচ্ছি, কত, 1 কেজি। আমরা কি করলাম, আমি মনে করছি যে ইন্ডিয়াতে সিজিএস সিস্টেম চালু আছে। ইন্ডিয়াতে কি চালু আছে? সিজিএস সিস্টেম। ধরে নিলাম আমেরিকাতে, ইউএসএ তে কি আছে? এমকে সিস্টেম চালু আছে। আর রাশিয়াতে চালু আছে এফপিএস সিস্টেম। এবার কি হলো, আমি আমার যে জিনিসটা আছে সেটা আমি সিজিএস এ শিপমেন্টটাকে বুক করলাম যে 1000 গ্রাম আমি একটা বস্তু পাঠালাম। তাহলে আমি কি বলছি, আমি যখন একটা শিপমেন্ট প্রথমে ইউএসএ তে পাঠিয়েছি আর একটা শিপমেন্ট পাঠিয়েছি রাশিয়াতে, আমি বলে দিয়েছি যে আমার 1000 ইউনিট শিপমেন্ট আমি ইউএসএ এবং রাশিয়াতে দুটো জায়গায় পাঠালাম। কিন্তু ইউএসএ আমাকে বলল কি, না আমার কাছে তো 1 ইউনিটের মাত্র শিপমেন্ট এসছে। আর রাশিয়া বলল যে না, আমার কাছে তো অ্যাকচুয়ালি কি হয়, মোটামুটি রাফলি ধরে নেওয়া হয় যে 1 কেজি মানে হাফ পাউন্ড, মানে হাফ, ওই মোটামুটি 1 পাউন্ড সমান হাফ কিলোগ্রাম। তার মানে এটা হয়ে যাবে ওই 2 পাউন্ডের মতো, ঠিক আছে, কম বেশি একটু হবে, তো 2 পাউন্ডের মতো। এবার যদি আমরা দেখছি, ও আমাকে বলছে আমি 2 ইউনিট পেয়েছি, এ বলেছে 1 ইউনিট পেয়েছি, কিন্তু আমরা বলছি না আমি তো 1000 ইউনিট পাঠিয়েছি। এবার এই যে সমস্যাটা সৃষ্টি হলো, এই সমস্যাটার সমাধান কিভাবে হবে? তো তখন সব দেশ মিলে ডিসাইড করা হলো যে না, আমরা একটা মাত্র ইউনিট চালু রাখবো। সেই ইউনিটটি কি থাকবে? ইন্টারন্যাশনাল ইউনিট, যেটাকে আমরা বলছি এসআই সিস্টেম। কিন্তু এই এসআই সিস্টেমটা কি হলো, অনেকটা এমকেএস সিস্টেমের মতো পড়ে, যে কারণে এমকেএস আর এসআই দুটোকে অনেকে কনফিউজও করে, বা অনেকে ধরে নেয় যে এমকেএস আর এসআই দুটো একই পদ্ধতি, ঠিক আছে। এবার আমরা আসি যে সিজিএস পদ্ধতিতে, তাহলে আমরা কি বলছিলাম, কোন বস্তুর ভরকে আমরা বলছিলাম গ্রাম, কোন বস্তুর দূরত্বকে আমরা কিসে লিখছিলাম? সেন্টিমিটারে, আর সময়টাকে লিখছিলাম সেকেন্ডে। এখানে কি করছিলাম? ফুট, পাউন্ড আর সেকেন্ডে। আর এমকেএস এ কি লিখছিলাম? মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, ঠিক আছে। তো
পরবর্তীকালে যখন এসআই শুরু হলো তখন কিন্তু বস্তুর ভরটাকে কিলোগ্রামে রাখা হলো, আর দূরত্বটাকে মিটারে রাখা হলো, আর সময়টাকে সেকেন্ডে রাখা হলো। অর্থাৎ মোটামুটি এমকেএস পদ্ধতিটাই এখানে রাখা হলো। অর্থাৎ আমরা মনে করে নিতে পারি যে হয়তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যারা বানিয়েছে তারা যদি ইউএস এর ফ্রেন্ড হয় বা এমকেএস সিস্টেমের ফ্রেন্ড হয়, তারা কি করলো, এই এমকেএস সিস্টেমকে খুশি করার জন্য, নিজের বন্ধুত্ব রাখার জন্য মোটামুটি সেম জিনিস এখানে রেপ্লিকেট করে দিয়েছে। তো এটা নিয়ে বুঝতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে কি? আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। তো এবার আমরা এগোই সামনের দিকে। তার আগে বোর্ডটা একটু পরিষ্কার করে নিতে হবে। তো এরপর আমরা আসছি আরো একটা রাশি। এই রাশিটার ব্যাপারে হয়তো তোমরা নামটা খুব একটা ভালো মনে করতে পারছো না, এটা পুরোপুরি তুমি আসবে। যাই হোক, এই রাশিটার ব্যাপারে হয়তো তোমরা পুরোপুরি মনে করতে পারছো না। এটাকে বলা হয় সাপ্লিমেন্টারি বা পরিপূরক রাশি। কি বলা হয়? পরিপূরক রাশি। ঠিক আছে, এই রাশিগুলো আমাদের কি হচ্ছে, এই যে স্কেলার, ভেক্টর বা এই সমস্ত রাশিগুলোর মতো নয়। এই রাশিগুলোকে সিজিএস এফপিএস পদ্ধতিতে এইভাবে রাখা হয়নি, এদের স্ট্যান্ডার্ড এসআই পদ্ধতিতেই আছে। এবার এক্ষেত্রে আমরা মনে করলাম যে এটা হচ্ছে আমাদের পৃথিবী। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এবার যদি আমরা এটাকে একটা বৃত্ত বলেও মনে করি, তাহলে আমি এর সেন্টার থেকে এইভাবে যদি কোনো কিছু ড্র করি, তাহলে এর মাঝের যেটাকে পাবো কোণটাকে, সেটাকে আমরা কি বলছি? অ্যাঙ্গেল বা কোণ। এই কোণকে আমরা কিসে প্রকাশ করব? রেডিয়ান। ঠিক আছে, কোণকে আমরা কিসে করব? রেডিয়ানে। এবার মনে করলাম যে আমরা তো আগে ডিগ্রিতে লিখতাম, তাহলে ডিগ্রিকে কিভাবে আমরা করব? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, অর্থাৎ পাই এর ভ্যালু কত? 22/7 রেডিয়ান। এবার এখান থেকে আমরা যে কোনো অ্যাঙ্গেলকে রেডিয়ানে প্রকাশ করতে পারবো। কিন্তু এটা যদি সার্কেল না হয়, এটাকে যদি আমরা আমাদের পৃথিবী মনে করি, তাহলে আমরা কি দেখব? পৃথিবীতে কিন্তু এটা একটা ঘন বস্তু। এটা কিন্তু একটা ঘন বস্তু, অর্থাৎ এটা কোনো দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল বডি নয়, এটা কিন্তু একটা 3 ডাইমেনশনাল বডি। তখন আমরা যদি কোনো জায়গায় এইভাবে আমরা ড্র করি, তখন কিন্তু আমরা এরকম একটা ঘন কোণ পাবো। সেটাকে কি বলছি? ঘন কোণ। তো ঘন কোণের ক্ষেত্রে তার এককটা কি হয়? স্টে রেডিয়ান। স্টে রেডিয়ান। ঠিক আছে, স্টে রেডিয়ান। ডাইরেক্ট কোশ্চেন আসে, ডাইরেক্ট কোশ্চেন আসে পরীক্ষাতে। ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেলের আমাদের কি হচ্ছে, এককটা কি? সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে স্টে রেডিয়ান। ঠিক আছে, তো এটাও কিন্তু আমাদের একটা খুব ভাইটাল কোশ্চেন। এছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক ইউনিট আছে যেগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার। যেমন ভলিউম। ভলিউম কি হবে? কোনো বস্তুর আয়তন, আয়তন বা ভলিউম, ভলিউম। ঠিক আছে, কোনো বস্তুর আয়তন বা ভলিউম, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? মিটার কিউব দিয়ে, এসআই পদ্ধতিতে। এসআই আমি মেনশন করে দিচ্ছি, এসআই পদ্ধতিতে কিন্তু আমরা কি করব? মিটার কিউব। ঠিক আছে, কেন? কেননা আমরা কোনো বস্তুর যদি
আয়তন বা ভলিউম বের করতে হয়, অর্থাৎ তার ভেতরের পুরো ভেতরে পুরোটা কতটা স্পেস রয়েছে সেটাকে আমরা করি। তো মনে করলাম আমি যদি কোনো একটা আয়ত ঘন বা কোনো একটা ঘনক হয়, তো আয়ত ঘনক যদি ধরে নিই, তার ক্ষেত্রে কি তার ক্ষেত্রে সূত্র কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। ঠিক আছে, অর্থাৎ তিনটে লেন্থ আছে, অর্থাৎ এটা একটা লব্ধ একক, তো সেক্ষেত্রে এটা হচ্ছে মিটার কিউব। এবার যদি আমরা, এটা তো খুবই একটা ইজি ছিল আয়তন, কিন্তু এরপর যদি আমাদের কাছে আসে যে ডেনসিটি বা ঘনত্ব, যদি ডেনসিটি বা ঘনত্বের আমাদেরকে এককটা ডিফাইন করতে হয়, তাহলে আমরা কিভাবে ডিফাইন করব? এসআই ইউনিটে ডেনসিটি কাকে বলে? কে কে বলতে পারো? কমেন্টে জানাও ডেনসিটি কাকে বলে। তো ডেনসিটি হচ্ছে আমাদের প্রতি আয়তনে তার ভর কত আছে, সেটাই হচ্ছে আমাদের কি হচ্ছে ডেনসিটি, অর্থাৎ কিলোগ্রাম পার কিউবিক মিটার। অর্থাৎ এটাকে কি বলা হয়? কেজি পার মিটার কিউব বা কেজি পার কিউবিক মিটার। এটা হচ্ছে ডেনসিটির ইউনিট। তো এরকমই স্পিড, ঠিক আছে, স্পিডের কি হচ্ছে? স্পিড দূরত্ব বাই সময়, দূরত্ব আপন সময়। অর্থাৎ দূরত্বকে আমরা কি দিয়ে ডিনোট করব? দূরত্বকে আমরা মিটার দিয়ে করব। ঠিক আছে, মিটার পার সেকেন্ড, এভাবেও আমরা করছি। তারপর আমরা কি করছি? এনার্জিকে আমরা বলছি জুল, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আবার কি হচ্ছে? প্রেসার গুলো হচ্ছে কি? পাস্কাল। প্রেসারকে আমরা কি বলি? পাস্কাল। প্রেসারের এসআই ইউনিট কি? পাস্কাল। তো এরকম অনেক এসআই ইউনিট আছে। আমরা যখন ধীরে ধীরে আরো চ্যাপ্টারের ভেতরে ঢুকতে থাকবো, পরবর্তী চ্যাপ্টারগুলো আমরা পড়বো, তখন আমরা প্রত্যেকটা কিন্তু ডিরাইভ করে তোমাদেরকে দেখাবো। তো এখন মোটামুটি জানিয়ে রাখার জন্য আমি বললাম। এরপর আমরা চলে যাচ্ছি পরের টপিকে। আচ্ছা, এরপর আমরা আসছি দুটো জিনিস নিয়ে। সবার প্রথমে আমরা তো বললাম যে দূরত্ব, মনে করো কোনো একটা বস্তু এখান থেকে আমাকে এখান পর্যন্ত যেতে হচ্ছে, ঠিক আছে, এটা আমরা কি করব? আমাদেরকে এসআই কি বলে দিয়েছে? মিটারে লিখতে। কিন্তু দূরত্ব যদি তার থেকেও বেশি হয়, মনে করলাম আমার এখান থেকে, বাড়ি থেকে আমার অফিস, তার ডিস্টেন্স 5000 মিটার, কোনো অসুবিধা নেই, আমি 5000 লিখলাম। কিন্তু আমি বললাম না, আমার বাড়ি না, আমি আমার মামা বাড়ির ডিস্টেন্স মেজার করব, তখন কিন্তু সেটা কি হবে? তখন আমাকে লিখতে হবে 5-এর পিঠে হয়তো 10টা শূন্য লিখতে হবে। ঠিক আছে, তো এইভাবে লিখতে কিন্তু অনেক সমস্যা। তো সেক্ষেত্রে আমরা এটাকে কি করব? একটু ছোট করে নিচ্ছি। ছোট করব কিভাবে? আমি কিভাবে ছোট করছি? এখানে কটা শূন্য আছে? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 5 ইন্টু 10⁸ মিটার। লিখতে পারি কি পারি না? লিখতে পারি। তাহলে 5 ইন্টু 10⁸ লিখতে পারি। আচ্ছা, এই 10⁸টা কিভাবে আসলো? আমি 100 যদি লিখি, 100টাকে আমরা কিভাবে ভাঙবো? 100টা 10 গুণিত 10, অর্থাৎ কটা শূন্য রয়েছে? 2টা শূন্য, অর্থাৎ আমি কি লিখতে পারি? 1 ইন্টু 10 স্কোয়ার, তার মানে 100ই হচ্ছে। আবার আমি মনে করলাম এটাতে আরো 3টে 10 জুড়লাম, তাহলে কটা হচ্ছে? 1 2 3 4 5টা।
তাহলে এখানে কি হবে 10⁵ এইভাবেই হয়তো। তো ঠিক সেভাবেই আমরা এটা ডিরাইভ করব। এবার মিটার হয়ে গেল, আমরা কিভাবে লিখতে হবে সেটাও বুঝে গেলাম, কিন্তু দূরত্ব এখন এটা নেই, এখন দূরত্বটা পাল্টে গেছে। দূরত্বটা কিভাবে পাল্টে গেছে তোমরা আমার ছবিটা থেকেই বুঝতে পারবে যে দূরত্বটা কিভাবে বেড়েছে। এটা হলো সান বা সূর্য, আর এটা হলো আর্থ। এখন আমাকে যদি বলে যে এই পৃথিবীর সেন্টার থেকে সূর্যের সেন্টার পর্যন্ত এর দূরত্ব, তাহলে এটা একটা বিরাট বড় অ্যামাউন্ট হবে, অর্থাৎ এখানে যে ভ্যালুটা আসবে সেটাও বেশ বড় ভ্যালু আসবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব, বা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব তাও তো অনেক কম, আমাকে যদি পৃথিবী থেকে নিয়ারেস্ট, সূর্য থেকে নিয়ারেস্ট আর কোনো স্টারের যদি যাই, ধরলাম প্রক্সিমা সেন্টাউরি, সেখানকার দূরত্ব, তো এগুলো আমরা কিভাবে মনে রাখবো? আর এগুলো কিন্তু প্রশ্ন আসে ডাইরেক্ট পরীক্ষাতে। তো পৃথিবীর যে সেন্টার, সেখান থেকে সূর্যের যে সেন্টার, এই যে দূরত্ব, এটাকে আমরা কি বলি? এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা 1 AU। কি বলি? এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা 1 AU। এর ভ্যালু কত হয়? 1.49 ইন্টু 10⁻11 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। যদি কখনো প্রশ্ন একটু ঘুরিয়ে আসে, যদি আসে যে কিলোমিটার পার সেকেন্ডে দেওয়া আছে, দেখো যে পরীক্ষা নিচ্ছে সে কিন্তু যে কোনো ইউনিটেই তোমাকে কোশ্চেন করবে, তুমি তখন বলতে পারো না যে শুধু এসআইতেই আমাকে প্রশ্ন করো, তাহলে সেটা ভেবে লাভ হবে না। তো সেক্ষেত্রে যদি আমাকে প্রশ্ন কিলোমিটারে দিয়ে দেয়, তখন এই ভ্যালুটা কত হবে? কিলোমিটার মানে কি 1000 দিয়ে ভাগ করতে হচ্ছে, তখন এটা কি হয়ে যাবে? 11টা হয়ে যাবে। 1.49 ইন্টু 10⁸8 কিলোমিটার পার, কিলোমিটার হয়ে যাচ্ছে। সরি, এখানেও আমি পার সেকেন্ড লিখে ফেলেছি, সরি এটা ভুল। তো 1.49 ইন্টু 10⁻11 মিটার, আর যদি কিলোমিটারে হয় 1.49 ইন্টু 10⁸8 কিলোমিটার। ঠিক আছে? তো মিটার থেকে কিলোমিটারে যখন ট্রান্সফার করলাম 3 কমে গেল, যেহেতু 1000 দিয়ে আমাদের চেঞ্জ হচ্ছে, মিটারের পর কিলোমিটার 1000 দিয়ে, ঠিক আছে, 3 বার যাচ্ছে তো 1000। তো এটা হলো আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তো পৃথিবীর সেন্টার থেকে সূর্যের সেন্টার এই যে দূরত্বটা, এটা 1 AU, আর তার সায়েন্টিফিক নোটেশন যেটা, সেটা আমি তোমাদের দিয়ে দিলাম। এরপরে আমরা আসছি, মনে করলাম যে দূরত্বটা আমাদের অনেক বেশি, আমরা প্রক্সিমা সেন্টাউরি যাব বা আরো তার দূরের কোনো তারার কাছে খুঁজে যাব। ঠিক আছে, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি বিরাট বড় গ্যালাক্সি, এরকম আরো অনেক গ্যালাক্সি রয়েছে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে। তো আমাদেরকে তো খোঁজ তো করতেই হবে, মানুষের প্রয়োজন, কোথায় অন্য প্রাণের মানে কোথাও প্রাণ রয়েছে কিনা সেটা খুঁজে বের করতে হবে, বা আরো বিভিন্ন রিসার্চ গুলো চলতে থাকে। তো সেক্ষেত্রে যদি অনেক দূরের আরো কিছু হয়, তখন আমরা কিভাবে ডিনোট করব বা কিভাবে আমরা হিসেবটা করব? তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে লাইটের গতিবেগ মোটামুটি সবকিছুর থেকে বেশি। ঠিক আছে, আমাদের ভৌত রাশিতে যেগুলো আছে, মানে শব্দ বা অন্যান্য যা কিছু আছে, তো গতিবেগের মধ্যে সব থেকে বেশি হচ্ছে লাইটের গতিবেগ। মোটামুটি সেকেন্ডে 8,86,000 মাইল, যদি এটা মাইলে লেখা যায়, আমি আবার কিন্তু মাইলে বললাম, ঠিক আছে, তো FPS টার্মে বললাম, যাই হোক, কিন্তু সেটাকে আমরা পরবর্তীকালে আবার SI ইউনিটটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো যদি আমাদেরকে 1 বছরে আলো কতটা দূরত্ব বা কতটা পথ অতিক্রম করে সেটা আমরা জানতে পারি, সেটাকে আমরা কি বলবো? 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার বা 1 আলোক বর্ষ। কি বলবো? 1 আলোক বর্ষ। ঠিক আছে, তাহলে এবার তোমরা আমাকে প্রশ্ন করবেই যে এটার সায়েন্টিফিক নোটেশন কি হবে বা এটার ভ্যালু কত। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো কত হবে? 9.46। টার্মটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো, এটা 1.49 ছিল, ওটা 9.46 ইন্টু 10⁻12
ঠিক লিখলাম? ঠিক হয়েছে কি না ঠিক হয়নি? কেন হয়নি? কেননা আমি এখানে কোনো ইউনিট লিখিনি, এটা যেটা লিখেছি এটা কিলোমিটারে লিখেছি। যদি এটাই মিটারে লিখতে হয় তখন আমাদেরকে কি করতে হবে? আমি ইচ্ছে করেই এটা কিলোমিটারে লিখলাম 12 দিয়ে। যদি এটাকে আমাদেরকে মিটারে লিখতে হয় তাহলে লিখতে হবে 9.46 ইন্টু 10⁻15 মিটার। বোঝা গেল? দুটোই কিন্তু আমাদেরকে জানতে হবে। আমরা যে কোনো একটা জানবো, সেখান থেকে আমরা কিলোমিটার বা মিটারে ট্রান্সফার করে নিতে পারবো। তাহলে আমরা কি কি দেখলাম? একটা হচ্ছে 1 AU বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সেটা আমরা কি দেখছি 1.49 ইন্টু 10⁻11 মিটার, আর এক আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻15 মিটার। ঠিক আছে, ওদিকে গেলে লেখাটা একটু বেঁকে যায়, কেননা আমাকে অনেকটা হাত বের করে লিখতে হয়, তো এগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এগুলো নিয়ে আমার সেরকম কোনো কিছু বলার নেই। তো যাই হোক, আবার একটু আমরা বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। এবার আসছি, যদি প্রশ্নে এরকম আসে, যে সব থেকে বড় দূরত্ব মাপার ইউনিট কি? সব থেকে বড় দূরত্ব মাপার ইউনিট কি? ডাইরেক্ট প্রশ্ন আসে এভাবে। সব থেকে বড় দূরত্ব মাপার ইউনিট হচ্ছে পারসেক। কি বলা হয়? পারসেক, বা ইংলিশে পারসেক। ঠিক আছে, পারসেক বলা হয়। ডাইরেক্ট প্রশ্ন আসে, যদিও এটার ভ্যালুটা খুব বেশি জিজ্ঞেস করা হয় না, তাও আমি এটা তোমাদের জন্য লিখে দিচ্ছি। 3.086 ইন্টু 10⁻13, এই ভ্যালুটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আরো একটা কথা বলে দিই, অনেক সময় কোশ্চেন আসে পারসেকের সঙ্গে লাইট ইয়ার বা আলোকবর্ষ, আলোকবর্ষের সঙ্গে পারসেকের সম্পর্ক কি? তখন আমাদেরকে একটাই জিনিস বলতে হবে, এক পারসেক সমান কি? 3.26 লাইট ইয়ার। 3.26 লাইট ইয়ার। বোঝা গেল? এক পারসেক সমান কি? 3.26 লাইট ইয়ার। অর্থাৎ লাইট ইয়ারের থেকেও প্রায় 3 গুণ বড় এক পারসেক। ঠিক আছে, অর্থাৎ লাইট 3.26 ইয়ারে যতটা পথ ট্রাভেল করবে সেটা হচ্ছে এক পারসেক। এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। ঠিক আছে, এরপর আমরা বেশ কিছু মেজারিং ইনস্ট্রুমেন্টের ব্যাপারে দেখব। যেহেতু চ্যাপ্টারটা হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, তো এখানে রাশিগুলোকে মাপবার জন্য বেশ কিছু যন্ত্র বা ডিভাইস আমরা ইউজ করে থাকি। সেই ডিভাইসগুলোর নাম কিন্তু পরীক্ষাতে ডাইরেক্ট প্রশ্ন আসে। যেমন আমরা কোনো কিছু দূরত্ব মাপবার জন্য কি ইউজ করি? সব ছোট হলে আমরা স্কেল ইউজ করি, ঠিক আছে, রুলার বা স্কেল। তার থেকে বড় হলে ফিতে ইউজ করি। কিন্তু খুব ছোট যখন কিছু আমরা মাপবো তখন আমাদের দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার আর একটা মাইক্রোমিটার। ঠিক আছে, তো মাইক্রোমিটার আর ভার্নিয়ার ক্যালিপার এই দুটোই খুব ছোট ছোট জিনিসগুলো মাপবার কাজে লাগে। তোমরা যারা সবাই মোটামুটি টেকনিক্যাল বেস, তো তোমরা সবাই এটা জানো, যেহেতু এএলপি বা এগুলো যে পরীক্ষাগুলো হয় এগুলো মোটামুটি টেকনিক্যাল বেস, সেই জন্য আমি ভার্নিয়ার আর মাইক্রোমিটার নিয়ে খুব বেশি কথা বলছি না।
কিন্তু এরপরে প্রশ্ন আসে ম্যানোমিটার। এরপরে প্রশ্ন আসে ম্যানোমিটার। ম্যানোমিটার কি কাজে লাগে? ম্যানোমিটার কোনো ফ্লুইড, ঠিক আছে, ফ্লুইড তার প্রেসার মাপবার জন্য আমরা ম্যানোমিটার ব্যবহার করি। জিনিসটা ঠিক কিরকম? কোনো একটা পাইপলাইন আছে, পাইপলাইনের মধ্যে দিয়ে গ্যাস বা ফ্লুইড কোনো কিছু পাস করছে, বা মনে করলাম তোমরা অনেকেই হয়তো বয়লার জানো, ঠিক আছে, তো বয়লারে কি হয়, হিট দিয়ে জলটাকে স্টিমে কনভার্ট করা হয়, ঠিক আছে, আর সেই স্টিমটা কোনো একটা পাইপলাইনের মাধ্যমে ট্রান্সফার হয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, বা হতেই পারে সেটা টারবাইনে যাচ্ছে বা অন্য কোনো কাজে লাগার জন্য সেটা যাচ্ছে, ঠিক আছে। এবার এখানে যদি প্রেসারটা মনে করলাম 3 কেজি পার মিটার স্কোয়ারের আমাদের আমরা নিয়ে যাওয়ার কথা, তো আমাদের ডিজাইন, পাইপলাইনের ডিজাইনও সেরকম 3 কেজির জায়গায় হয়তো 5 কেজি করা আছে, ঠিক আছে, ডিজাইন সবসময় বেশি করে রাখা হয়। কিন্তু আমরা কি করলাম, এখানে বয়লারের প্রেসার বেড়ে গেল, আর এখানে আসতে শুরু করলো 8 কেজি, 8 কেজির প্রেসার আসতে শুরু করলো, তাহলে কি হবে? আমরা তো জানি না ভেতরে 8 কেজির প্রেসার চলে এসছে, এই পাইপটা ব্লাস্ট করবে, দুর্ঘটনা ঘটবে। তো সেগুলো বাঁচানোর জন্য আমরা এখানে একটা প্রেসার গেজ লাগাই, ঠিক আছে, একটা প্রেসার গেজ লাগিয়ে দিই, এটাকে আমরা কি বলি, ম্যানোমিটার। ম্যানোমিটার দিয়ে তাহলে কি হয়, কোনো কিছুর বস্তুর কোনো ফ্লুইডের আমরা কি করছি, আমি কিন্তু ফ্লুইড বলছি, আমি কিন্তু লিকুইড বলছি না, ফ্লুইড, কেননা তরল গ্যাস গ্যাস যা কিছু ফ্লো করতে পারে সবই কিন্তু ফ্লুইড। তো আমরা ফ্লুইডের কি হচ্ছে প্রেসার মাপবার জন্য ম্যানোমিটার ইউজ করছি। আচ্ছা, এরপর আমি আরো একটা ইনস্ট্রুমেন্টের নাম বলছি, সেটার নাম হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার। স্ফিগমো ম্যানোমিটার কি কাজে লাগে? স্ফিগমো ম্যানোমিটার, দেখবে আমরা যখন আমাদের ঠান্ডা লাগে, আমি একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, মনে করো তোমার জ্বর হয়েছে, তুমি কাশছো, তখন ডাক্তারের কাছে যখন তুমি গেলে, ডাক্তার সবার প্রথমে কানে একটা স্টেথোস্কোপ লাগায়, যেটা দিয়ে তারপর আমাদের বুকে এইভাবে লাগাতে থাকে আর দেখতে থাকে যে ভেতরের হার্ট বা লাংসের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা। তো স্ফিগমো ম্যানোমিটার কি কাজে লাগে? ওই যে স্টেথোস্কোপ, ওটার ভালো নাম হচ্ছে ওই যে স্টেথোস্কোপ লাগায়, আর তার সাথে আমাদের এখানে একটা হাতে কিছু পরিয়ে দেওয়া হয়, তারপর পাম্প করা হয়, আর সেটাতে কি হয়, একটা পারদ চড়তে থাকে, যেটাতে ব্লাড প্রেসার মাপা হয়, ঠিক আছে। ওই যে ব্লাড প্রেসার মাপার যন্ত্র, সেই ব্লাড প্রেসার মাপার যন্ত্র সেটা হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার, ঠিক আছে। তো স্ফিগমো ম্যানোমিটারটা আমি বলে দিলাম। এরপরে আসছে ব্যারোমিটার। আচ্ছা, ব্যারোমিটার আমি তোমাদেরকে একটা কথা বলি, মনে করলাম আমাদের যে পশ্চিমবঙ্গ, ঠিক আছে, আমি পশ্চিমবঙ্গের এখন আছি কলকাতাতে, আমি কিছুদিন আগে গেছিলাম পাহাড়ে ঘুরবার জন্য, ঠিক আছে। তো পাহাড় অনেক বেশি হাইটে থাকে, মনে করলাম এখানকার 4000 মিটার হাইট, আর এটা আমরা কলকাতাতে আছি, এটা হয়তো 200 মিটার হাইটে রয়েছে, ঠিক আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে। তাহলে এখানে আমি যখন দাঁড়িয়ে আছি, তখন আমার ওপর বেশি চাপ দিচ্ছে বায়ুমণ্ডল, নাকি এখানে যখন দাঁড়িয়েছিলাম তখন বেশি চাপ দিচ্ছে? একটা সিম্পল লজিক, এখানে এয়ার কলম এতটা আর এখানে এয়ার কলম এতটা, অর্থাৎ পাহাড়ে কিন্তু বাতাসের চাপ কম থাকে আর এখানে বাতাসের চাপ বেশি থাকে। তো বাতাসের চাপ কোনখানে কতটা আছে সেটা মাপবার জন্য আমরা কি ব্যবহার করি? সেটা মাপবার জন্য আমরা ব্যবহার করি ব্যারোমিটার। সেটা মাপার জন্য আমরা কি করি? ব্যারোমিটার। কি ব্যবহার করি? ব্যারোমিটার ব্যবহার করি। আচ্ছা, তারপর আমরা কি করছি, মনে করলাম এই যে এখানে বয়লার থেকে গ্যাসটা আসছিল, এই গ্যাসটা এসে টারবাইনে ধাক্কা মারলো, টারবাইনে ধাক্কা মারার পর এখানে কারেন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। কি তৈরি হচ্ছে? এখানে কারেন্ট তৈরি হচ্ছে। তো কারেন্ট যেটা তৈরি হচ্ছে সেটা কতটা প্রবাহিত হচ্ছে সেটা আমরা কি দিয়ে মাপবো? সেটা আমরা মাপবো অ্যামমিটার দিয়ে। কি দিয়ে মাপবো? অ্যামমিটার দিয়ে। আর কতটা ভোল্টেজ আছে সেটা মাপবো কি দিয়ে? ভোল্ট মিটার দিয়ে, ঠিক আছে। অসুবিধা হচ্ছে কিছু? কতটা কারেন্ট আছে যাচ্ছে সেটা আমরা মাপবো অ্যামমিটার দিয়ে, আর সেটার ভোল্টেজ কতটা পাচ্ছি আমরা, সেই ভোল্টেজটা আমরা মাপবো ভোল্ট মিটার দিয়ে। ওকে, কোনো অসুবিধা হচ্ছে?
এরপর আমরা আরো একটা মিটারের নাম শুনি, সেটা হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার গ্যালভানোমিটার একটা ইন্টারেস্টিং জিনিস। দেখো, অ্যামমিটারেও আমরা কারেন্ট মাপতে পারি, গ্যালভানোমিটারেও আমরা কারেন্ট মাপতে পারি, কিন্তু গ্যালভানোমিটারে কম পরিমাণ, খুবই অল্প অল্প কারেন্ট, মানে ইলেকট্রনিক্স এর যারা স্টুডেন্ট না তাদের এই গ্যালভানোমিটার খুব বেশি প্রয়োজন হয়। ঠিক আছে, তো গ্যালভানোমিটার খুব অল্প পরিমাণের কারেন্টকে মেজার করতে পারে, কিন্তু এর একটা খুব ভালো গুণ আছে, কারেন্টের ডাইরেকশন বলতে পারে, কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে না এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, এটা কিন্তু বলে দিতে পারে গ্যালভানোমিটার। ঠিক আছে, আরো কি কি রয়েছে? আচ্ছা, আরো একটা আমি কথা বলি, সেটা হচ্ছে আমি যখন একটু আগে বলছিলাম যে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসছি, ঠিক আছে, আমার গাড়িতে করে আমি আসছি, খুবই জঘন্য হচ্ছে গাড়িটা, যাই হোক। তো এই গাড়িটা কত গতিবেগে চলছে সেটা তো আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারি, কিন্তু এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন না করেও একটা ডিভাইস আছে যে আমাকে বলে দিতে পারে, যেটা আমাদের প্রত্যেকের বাইকে বা গাড়ির মধ্যে থাকে, যে কতটা গতিতে আমাদের গাড়িটা চলছে, সেটাকে আমরা কি বলি? স্পিডোমিটার। সেটাকে আমরা কি বলি? স্পিডোমিটার। তো স্পিডোমিটারের সাহায্যে আমরা কিন্তু গাড়িটা কতটা গতিবেগে চলছে সেটা আমরা জানতে পারি। আবার কোনো কিছুর আরপিএম মাপার জন্য, অর্থাৎ এখানে যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনটা পার সেকেন্ড কতবার সাইকেল কমপ্লিট করছে, কতবার ঘুরছে, সেটা জানবার জন্য আমরা কি ইউজ করি? টেকোমিটার। আরপিএম মাপার জন্য আমরা কি ব্যবহার করি? টেকোমিটার। তো এই সমস্ত বিভিন্ন ধরনের কিন্তু ডিভাইস আমরা ইউজ করে থাকি আমাদের ফিজিক্সে এবং ইঞ্জিনিয়ারিং এ, যেগুলো আমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, আরো একটা আছে প্রশ্ন, ফ্যাডোমিটার। ফ্যাডোমিটার বলে একটা যন্ত্র আছে, মনে করলাম এটা হচ্ছে সমুদ্র, এখানে একটা জাহাজ আছে, যদিও এটা নৌকো আঁকছি, যাই হোক, বা আমি নৌকোতেই বসে আছি, এখান থেকে এই সমুদ্র তলের কতটা গভীর সেটা আমরা কি দিয়ে মাপবো? সেটা আমরা মাপবো ফ্যাডোমিটার দিয়ে। কি দিয়ে মাপবো? ফ্যাডোমিটার। ঠিক আছে, সেটা আমরা মাপবো ফ্যাডোমিটার দিয়ে। এরকম বেশ কিছু যন্ত্রের নাম আমরা দেখতে পাই। এরপর আমরা আসছি আজকে আমরা যা যা টপিকগুলো পড়লাম, এই টপিকটার থেকে যে সমস্ত কিছু প্রশ্ন আমি চুজ করেছি, যেগুলো বারবার পরীক্ষাতে আসছে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার, এমসিকিউজ, যেগুলো রেলওয়েজ এর বিভিন্ন পরীক্ষাতে এসছে, আমরা সেগুলো নিয়ে এবার আলোচনা করব। ঠিক আছে, আমি আগেই বলেছিলাম যে আমরা যে টপিকটা যেদিন পড়বো সেই টপিকটার উপর এমসিকিউজ আমরা একই দিনে আমরা করে নেব। তো এমসিকিউজ গুলো সব তো মনে রাখা সম্ভব না, আমি ল্যাপটপের মধ্যে রেখেছি। তো সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি বেশ কিছু প্রশ্ন। সবার প্রথম প্রশ্ন যেটা আসছে যে এসআই ইউনিটে আমাদের, বা এসআই পদ্ধতিতে কোনো যে কারেন্ট পাস করছে, সেই কারেন্টের যে রেজিস্ট্যান্স আমরা যখন ইলেকট্রিসিটি করব তখনও কিন্তু এগুলো আসবে, তাও এগুলো যেহেতু আমি এই চ্যাপ্টারটা পড়াচ্ছি তাই এই প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। এসআই পদ্ধতিতে যে রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের কি বলে? এসআই সিস্টেমে রেজিস্ট্যান্সকে কি বলা হয়? তো এখানে তিনটে চারটে অপশন আছে, একটা আছে কুলম, একটা আছে ওহম, আর 3 নম্বর একটা লিখে নাও জুল, আর 4 নম্বরে লিখে নাও নিউটন। ঠিক আছে, তাহলে কুলম, জুল, ওহম, নিউটন, চারটে অপশন রয়েছে। এবার বলবে যে এই প্রশ্নটা কোন কোন পরীক্ষায় এসেছিল। আরআরবি গ্রুপ ডি 2018 শিফট 1, 2018 শিফট 2 31 তারিখের অক্টোবর মাসে, আরআরবি এএলপি অ্যান্ড টেকনিশিয়ান 9/8/2018 শিফট 1, আরআরবি এনটিপিসি 26/4/2016 শিফট 3, আর আরআরবি এনটিপিসি 21/1/2021 এটা শিফট 2 তে। এই এতগুলো পরীক্ষাতে এই প্রশ্নটা এসছে, অর্থাৎ তোমরা বুঝতে পারছো এই প্রশ্নটা কত বেশি ইম্পর্টেন্ট। তো এর উত্তর আমরা সবাই জানি ওহম।
ওহম, যিনি এই রেজিস্ট্যান্স নিয়ে ওনার কারবার ছিল, যখন কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে পড়বো তখন বলবো। তো এই ওহম ওনার নাম থেকেই এই রেজিস্ট্যান্সের যে এসআই ইউনিটটা এসছে ওহম। ঠিক আছে, নেক্সট প্রশ্নের দিকে আমরা যদি চলে যাই, মোমেন্টাম। এখানে মোমেন্টামের ইউনিট ডাইরেক্টলি জিজ্ঞেস করা হয়নি, এখানে কোশ্চেনটা করা হয়েছে মোমেন্টাম। মোমেন্টাম আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। মোমেন্টাম এটার ইউনিট চারটে অপশন দিয়েছে। চারটে অপশন কি দিয়েছে? অপশন এ কেজি মিটার সেকেন্ড স্কোয়ার, অপশন বি কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 অর্থাৎ পার সেকেন্ড, অপশন সি কেজি মিটার সেকেন্ড, অপশন ডি কেজি মিটার টু দি পাওয়ার -2। ঠিক আছে, চারটে অপশন। আচ্ছা, মোমেন্টাম বলতে আমরা কি বুঝি? মোমেন্টাম অর্থাৎ ভরবেগ, কোনো একটা বস্তুর ভর আর তার বেগ, এই দুটোকে গুণ করলে আমরা পাই মোমেন্টাম। অর্থাৎ বস্তুর ভর মাস এম, ঠিক আছে, আর বেগ। ঠিক আছে, গতিবেগ, আমরা গতিবেগের কি জানতাম? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব কি হয়? এল, আর বাই সময় মানে টি। অর্থাৎ এটার ফর্মুলা কি হচ্ছে? এম এল টি টু দি পাওয়ার -1। অর্থাৎ এখানে এম কি? কেজি, দূরত্ব কি? মিটার, আর সময় কি? টাইম। অর্থাৎ এটা এটা কোনটাতে আছে? এটা আছে এটাতে, তাহলে অপশন বি রাইট অ্যান্সার। এটা কতবার এসছে দেখো, আরআরবি এএলপি তে এসছে 2018 শিফট 2 তে, আরআরবি গ্রুপ ডি 2018 তে 23/10, আর 2018 19/9 শিফট 3। এতগুলো জায়গায়, এছাড়াও আরোবার হয়তো এসছে, আমার কাছে এতগুলো তথ্য রয়েছে। তো এতবার কিন্তু এই প্রশ্নটা এসছে, অর্থাৎ এই প্রশ্নগুলো কত বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমরা আসছি, দারুণ একটা প্রশ্ন লেখা আছে, এনার্জির ইউনিটের সঙ্গে এনার্জির এর ইউনিটের সাথে কোনটার ইউনিট সেম? এবার এখানে চারটে অপশন দেওয়া আছে, পাওয়ার, 2 ডেনসিটি, 3 ওয়ার্ক, 4 ফোর্স। কার কার মানে এনার্জির সাথে কোন ইউনিটটা আছে বা কোন রাশিটা আছে যার ইউনিট সেম? এবার এই প্রশ্নটাও কিন্তু এএলপি এবং টেকনিশিয়ান 2018 21/8 শিফট 2 তেও এই প্রশ্নটা এসেছিল। এবার আমরা যদি একটু এদিকটাতে দেখি, এখানটাতে আমি তোমাদেরকে একটা কথা বলি, ওয়ার্ক আর এনার্জি। দেখো, এনার্জি কি? জুল। এনার্জি কি? জুল। আর ওয়ার্ক কি? জুল। ঠিক আছে, অর্থাৎ এনার্জি আর ওয়ার্ক এই দুজনের ইউনিটটা সেম হবে। এবার এটার ব্যাপারে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, জেমস প্রেসকট নামের একজন সায়েন্টিস্ট ছিলেন, জেমস প্রেসকট। উনি কি করেছিলেন? জেমস প্রেসকট জুল, যে এই যে আমরা নামটা দেখছি জুল, অর্থাৎ ওনার পুরো নাম ছিল জেমস প্রেসকট জুল। উনি কি করেছিলেন? মেকানিক্যাল ওয়ার্ক আর এনার্জির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছিলেন, এবং উনি সেখানে এটা ডেভেলপ করে বলেছিলেন যে এনার্জি আর ওয়ার্ক এ দুটো আলাদা কিছু না, এ দুটো সেম। এটা আমরা একটু হায়ার স্টাডিজে যখন যাব তখন এটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়। তো যাই হোক, এই প্রশ্নটাও কিন্তু আসে। ঠিক আছে, এরপর ইলেকট্রিসিটি চার্জের এসআই ইউনিট কি? এটা আমি একটু আগেই বললাম বোধহয়, কুলম্ব। তো এটা নিয়ে আর, তবে হ্যাঁ, এই প্রশ্নটা এসছে আরআরবি গ্রুপ ডি তে 2018 তে দুবার, এএলপি তে 2018 তে দুবার, এনটিপিসি 2016 তে একবার। এতবার কিন্তু এই প্রশ্নটা এসছে। এসআই ইউনিটে ইলেকট্রিক চার্জ এর এসআই ইউনিট কি? ইলেকট্রিক চার্জ এর এসআই ইউনিট কি? তো এটা হচ্ছে কুলম্ব, সি দিয়ে ডিনোট করা হয়, কুলম্ব। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাচ্ছি, প্রেসার, এসআই ইউনিট। এসআই ইউনিটে প্রেসার কি? এবার আমি
ও এটাতেও এভাবেই কিছু ডিনোট করা আছে, আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি প্রশ্নটা লিখে দিলে তোমাদের বুঝতে সুবিধে হবে। এসআই ইউনিটে প্রেসার এসআই ইউনিট, ঠিক আছে, আমি শর্টে লিখছি প্রেসার এসআই ইউনিটে। এবার অপশন এ তে কি লেখা আছে, নিউটন পার সেন্টিমিটার স্কয়ার। অপশন 2 কি আছে, নিউটন পার মিটার স্কয়ার। 3 কি আছে, নিউটন মিটার স্কয়ার। 4 নিউটন সেন্টিমিটার স্কয়ার। এবার একটু আগেই কিন্তু আমি যখন বয়লারের ওই প্রেসারটা নিয়ে বলছিলাম তখন কিন্তু আমি এটা বলে গেছি। তো যাই হোক, আমরা দেখে নিই যে ওটা কি হচ্ছে। কোনো বস্তুর আমরা কি করছি, প্রেসার মানে কি, চাপ প্রয়োগ করছি, একক একটা ক্ষেত্রফলের উপর আমরা চাপ প্রয়োগ করছি। প্রেসার মানে কি, একক ক্ষেত্রফলের উপর চাপ প্রয়োগ করা, ঠিক আছে। চাপ মানে কি, ফোর্স। তাহলে একক ক্ষেত্রফলের উপর যখন আমরা বল প্রয়োগ করছি, বলের কি আছে, নিউটন। আর একক ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল এটা হচ্ছে মিটার স্কয়ার এসআই ইউনিটে। অর্থাৎ আমরা কি দেখতে পাবো, নিউটন পার মিটার স্কয়ার। অপশন 2 রাইট অ্যান্সার। কতবার পরীক্ষাতে এসছে দেখো, আরআরবি গ্রুপ ডি তে 4 বার, জেই তে 1 বার, এনটিপিসি তে 1 বার, এএলপি তে 2 বার, এতবার এই প্রশ্নটা এসছে, ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেনের দিকে আমরা আসছি। এসআই ইউনিটে ইলেকট্রিক কারেন্টটা কি হচ্ছে, মানে ইউনিটটা কি হচ্ছে। তো এটা অ্যাম্পিয়ার, আমরা বললাম যে অ্যামমিটার বলেছিলাম না, তো ওখানে অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটাও কিন্তু এএলপি তে 1 বার আর গ্রুপ ডি তে 2 বার এই প্রশ্নটাও এসছিল। এটা নিয়ে আমি খুব বেশি ডিসকাস করছি না। আচ্ছা, এরপর একটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, আমি এই জায়গাটাই ক্লিন করি, এখানটার মধ্যে এসে যাবে কোশ্চেনটা, কারণ আর খুব বেশি কোশ্চেন নেই, মোটামুটি শেষ হয়ে এসছে আজকের ক্লাস। তো এরপরে বলছে যে এমন কোনটা আছে যার কোনো ইউনিট নেই, ইউনিট কখন থাকবে না, যদি আমরা মনে করো দুটো রাশিকে ভাগ করি, অর্থাৎ ওপরেও লেন্থ আছে নিচেও লেন্থ আছে, লেন্থ কেটে গেল, তাহলে সেক্ষেত্রে কোনো ইউনিট থাকবে না। উপরেও আছে মনে করলাম মাস, নিচেও আছে মাস, ঠিক আছে, সেক্ষেত্রেও মাস কেটে গেলে কোনো ইউনিট থাকে না। অর্থাৎ এই ইউনিটলেস যে আমাদের জিনিসটা থাকছে, মানে রাশিটা থাকছে, সেই রাশিটার ব্যাপারে জিজ্ঞেস করছে। এবার এখানে দেখো 4টে অপশন দিয়েছে। 1 ডেনসিটি, 2 রিলেটিভ ডেনসিটি, ঠিক আছে, আর 3 ডিসপ্লেসমেন্ট, 4 কিছু একটা নিয়ে নাও, প্রেসার, কেননা অ্যান্সার ওপরেই আছে, তোমরা বুঝতেও পেরেছো। এই যখন রিলেটিভ টার্মটা আসবে না, তখন বুঝে নিতে হবে যে কোনো একটার সাপেক্ষে আরেকটার রিলেটিভ ডেনসিটি জিজ্ঞেস করা হচ্ছে। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে আমাদের কাছে একটা কোনো তরল পদার্থ আছে যেটার একটা ডেনসিটি আছে, ঠিক আছে, আর সেটাকে আমরা তুলনা কার সাথে করছি, তুলনা করছি জলের সাথে বা অন্য একটা কোনো ফ্লুইডের সাথে। অর্থাৎ যখন কোনো একটার ঘনত্ব বা ডেনসিটি অন্য আরেকটা ডেনসিটি বা ঘনত্ব দিয়ে আমরা তুলনা করব, তুলনা করা মানে কি, ভাগ করা, যখন আমরা ভাগ করব, অর্থাৎ ডেনসিটি আপন ডেনসিটি, তখন দুটো ডেনসিটি কেটে গেলে তার কোনো ইউনিট থাকে না। তো রিলেটিভ ডেনসিটির ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ডেনসিটি নেই, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল আমাদের রিলেটিভ ডেনসিটি। কোশ্চেনগুলোর খুবই ইম্পর্টেন্ট। এএলপি টেকনিশিয়ান 2018-তে, আরআরবি গ্রুপ ডি 2018, শিফট 3 3/12/2018-তে কিন্তু এসেছিল, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে।
এরপর গ্যালন। গ্যালন নিয়ে আমি একটু কথা বলবো। গ্যালন, দেখো গ্যালন নিয়ে অনেকগুলো প্রশ্ন আসে। প্রথমত প্রশ্ন আসে যে গ্যালন জিনিসটা কি, বা গ্যালন আমরা কোন জিনিসের মেজারমেন্ট করবার কাজে লাগাই। তো এটা কি হচ্ছে, কোনো কিছুর ভলিউম যেটা আছে না, কোনো কিছুর ভলিউম মেজার করবার জন্য আমরা গ্যালন টার্মটা ইউজ করি। আর রেলওয়েতে কিন্তু গ্যালন প্রশ্নটা বারবার আসে, এনটিপিসি, এএলপি, গ্রুপ ডি প্রত্যেকটা জায়গায় আসে। কেন জানো? কেননা আমরা যখন কোনো রেলওয়ে স্টেশনে যাই, তার যে জলের ট্যাঙ্ক গুলো থাকে না, ওখানে পুরোপুরি ভাবে গ্যালনেই সবকিছু মেজার করা হয়। তোমরা একটু যদি ভালো করে নজর রাখো কোনো একটা জায়গায়, ওখানে দেখবে লিটার, আজকাল হয়তো লিটার লেখা তাও শুরু হয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গাতে গ্যালন টার্মটাই কিন্তু ইউজ করা হয়। আর এই গ্যালনটা কোনো কিছুর ভলিউম, অর্থাৎ এখানে তো জল থাকে, জলের ভলিউম মাপার জন্য কিন্তু আমরা গ্যালন টার্মটা ইউজ করি। ঠিক আছে, এখানে হাজার একটা তোমার কাছে এক্সাম্পল থাকবে, তোমরা কিন্তু গ্যালনে লিখবে। আর সেকেন্ড কোশ্চেন গ্যালনের ওপর, যে লিটারের সঙ্গে আমাদের কি আছে, লিটার, লিটারের সঙ্গে গ্যালনের সম্পর্ক কি আছে সেটা জানতে চাওয়া হয়। তোমরা কি কেউ বলতে পারো যে 1 গ্যালন সমান কত লিটার? কমেন্ট করে জানাও আমাকে। 1 লিটার সমান কত গ্যালন, সরি 1 গ্যালন সমান কত লিটার, সেটা কে বলতে পারো? এটুকু আমি বলে দিতে পারি, গ্যালন বড়, লিটার ছোট। ঠিক আছে, 3.785 টার্মটা মনে রাখবে, 3.785 লিটার। 1 গ্যালন সমান 3.785 লিটার। ঠিক আছে, আচ্ছা আরো একটা টার্ম আছে ইম্পেরিয়াল গ্যালন, যদিও এটা তোমাদের খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, কনফিউশনও তোমাদের হতে পারে। এই টার্মটাই কিন্তু সব থেকে বেশি মনে রাখবে, এটা গ্যালন। আরো একটা আছে ইম্পেরিয়াল গ্যালন বলে, ইম্পেরিয়াল গ্যালন, ওটা আরো একটু বেশি হয়। ঠিক আছে, ওটা হয় 4.5 কিছু, 4.54 লিটার ইম্পেরিয়াল গ্যালন। যদিও এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, তো যাই হোক, এই প্রশ্নগুলোই ছিল মোটামুটি আজকে। এরপরে আর সেরকম কোনো কোশ্চেন আমাদের এখান থেকে নেই যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তবে পরের দিন আমরা গতি চ্যাপ্টারটা নিয়ে পড়বো। আরো একটা কথা বলে রাখি, কাল সকাল থেকে আমাদের কিন্তু রিজনিং এর যে ক্লাসটা, অর্থাৎ আমাদের যেটা দেখছিলাম যে সায়েন্স থেকে 20 মার্কস আর রিজনিং থেকে 20 মার্কস, এই যে 40 মার্কস, এই 40 মার্কস কিন্তু আমরা কভার করে নেব। ঠিক আছে, আমাদের ফর্ম ফিল আপ শেষ হতে হতে আমরা সায়েন্স আর রিজনিং মোটামুটি শেষ করে নেবো। আমি অর্থাৎ 2026-এর এএলপির কথা বলছি। 2026-এ যারা তোমরা এএলপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের আমি বলি যে মোটামুটি ফর্ম ফিল আপ শেষ হতে হতে এখনো 1 মাস আছে। তার আগেই আমরা কিন্তু রিজনিং আর সায়েন্স চ্যাপ্টারটা শেষ করে নেব, তারপরে আমরা ম্যাথমেটিক্সের দিকটা ধরবো। ঠিক আছে, আগে আমরা হালকা হয়ে নেব, যেগুলো আমাদের একটু মোটামুটি ইজি সেগুলো আমরা আগে শেষ করে নিই, তারপর আমরা ম্যাথমেটিক্সের দিকটা যাব। তো যাই হোক, পরের দিন আমরা মোশন বা গতি চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করব। তার আগে তোমরা এটা খুব ভালো করে পড়ে একটু রিভাইজ করে নেবে। আমি টেস্ট সিরিজগুলো আনবো, টেস্ট সিরিজগুলো তোমরা দেখতে থাকবে। আমার কোনো কিছু পেড কোর্সেস থাকছে না, সব কিছু ইউটিউবে ফ্রি থাকছে। আর এই সায়েন্স আর রিজনিং নিয়ে কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাদের যতটা সম্ভব ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ অল।